আমার মায়ের অন্যায় কি ছিল? একজন ভালো মাফিয়ার বউ হওয়াটা? আমার মা তো সবসময় তোমাকে ভালো ভালো জিনিস দিয়ে দিত। তোমার ছোট বোন হলেও স্যাক্রিফাইস আমার মাই করতো সবসময়। নানির কাছে শুনেছিলাম ছোট থেকেই ভালো খাবার, বেশি বেশি খাবার তোমাকে দিয়ে মা হাসি খুশি থাকতো। পোশাকের বেলাও তাই। তুমি তাকে এইভাবে মেরে দিলে, বোন হয়ে বুক কাঁপলো না? তুমি তখন কিছু করতে না পারো, অন্তত পরে ওই লোকটাকে জেলে পাঠাতে। আমি তাও মানতাম যে তুমি তোমার বোনের জন্য কিছু চেষ্টা করেছো। মায়া আমাকে আমার বাবার ক্ষমতা অর্জন করতে সুযোগ দেয়। তখন থেকেই আমি ফাইট শিখেছি। আর বাবার যতগুলো অ্যাকাউন্ট ছিল নিজের করার জন্য এক এক জায়গায় দৌড়েছি। আমার এনআইডি কার্ড নিয়ে ছোটাছুটি করেছি। এই মেয়েটাই আমার সাথে ছিল তখন। এরপর দুজন দুই দিকে ব্যস্ত হয়। ও ওর মতো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে থাকে, আমি আমার মতো আমার ক্ষমতা অর্জন করতে থাকি তোমাকে আর তোমার ওই প্রেমিককে শেষ করব বলে। হঠাৎ আমি যখন জানতে পারি তুমি বিভান খানের সাথে নোংরা খেলা খেলেছো, সেই বিভান খান যে আমার মাকে কিনা, ছি, তখন আমার টার্গেট হলো তার আপনজনকে আঘাত করা। বিভান খানের সম্পর্কে খোঁজ চালালাম, জানতে পারলাম তার ছেলে আরহাম খান বীর। টার্গেট করলাম তাকে, আমার প্রেমে ফাঁসাবো। প্রেমে পড়লে তো ভালো, না হলে অন্যভাবে হেনস্থা করব। আমার ভাগ্য আমাকে ফিরিয়ে দেয়নি, তাই আমার হ্যান্ডসাম আমাকে ভালোবাসে। আমি ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়ে আসি। ওটা আমার অভিনয় থাকে। ওকে বুঝিয়ে দিই আমি ওকে ধোঁকা দিয়েছি, কিন্তু ওর আড়ালে আমি ওকে বাঁচাতে আমার লোকেদের রেখে আসি। তারপর আমার কোনো প্ল্যান করতে হয়নি, আমি আমার শ্বশুরকে দেশে আনার চেষ্টা করে যাচ্ছি। এদিকে মায়ার উদ্দেশ্য তোমাকে আর মোহন সর্দারকে নাকে মুখে চুবানি দিয়ে তারপর নিজের হাতে শেষ করবে। শুধু পারলাম না মন্ত্রীমশাই আমাকে অতি দ্রুত বিয়ে করে নেয়, তাই দুজনেই আবার মাঝপথে সারপ্রাইজ হয়ে গেলাম। আমি জানতে পারলাম মায়া বীরের পালিত বোন আর রাজের মায়া। আমার কাছে আবার সব কিছু গোলমেলে লাগে। কন্ট্যাক্ট করি মায়ার সাথে আবারও। প্ল্যান করি মায়ার অতীতের সম্পর্কে আরও জানার, বিশেষ করে ফর্মুলার সম্পর্কে, যেটার জন্য তুমি মায়ার ছোটবেলা কেড়ে নিয়েছো। আমাদের প্রথম উদ্দেশ্য তোমার সব ধরনের অপকর্ম খোঁজ করে সেগুলোকে ভণ্ড করে দেওয়া। নাহলে তুমি নিঃশেষ হয়ে গেলেও তোমার পাপ তো থেকে যাবে, যা অন্য কেউ জর্জরিত করে দেবে। বলা তো যায় না, আমার মতো মায়ার মতো আর কতজনের দিকে এখনো চেয়ে আছো ক্ষতি করার। মায়া এগিয়ে এসে বলে, মোহন সর্দারের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েই ওনার বড় ভুল করে দিলাম আমি। সরি, আমরা। ওনার 2 নাম্বার বিজনেস তো সব বন্ধ হয়ে গেছে। এখন ওনাকে বাঁচিয়ে রেখে লাভ নেই, কারণ ফর্মুলা কোথায় এটা তো আমরা জেনেছি। সোনালি ভ্রুকুটি করে। যারা মুখ খুলে দিতেই সোনালি বলে, তুমি তুমি খুব বড় খেলোয়াড় হয়েছো, কিন্তু কিভাবে হলে? তোমার বাবার ঘিলু তো নড়বড়ে, তোমার মাও তো আবার সরল সহজ, তার মেয়ে এত চালাক। পরিস্থিতি সব শিখিয়ে দেয়। সে যাই হোক, আমার অভিনয় কেমন লাগলো বলুন। তার আগে বলো আজকের অভিনয় করার কারণ কি? ভেরি সিম্পল। আপনার ওই নষ্ট ছেলে আমার সব সত্যিটা জেনে যায়, কিন্তু আমাকে এক্সপোজ করে না। রুবি তো আমাদের ফলো করে, তাই ও জারাকে জানিয়ে দেয়। যারা অবাক হয়ে হসপিটালে আমার জন্য সিকিউরিটি আরো বাড়িয়ে দেয়। সেই সাথে আমার স্পাইম্যান তো আছেই। মিহির যখন ডক্টরের সাথে কথা বলে, আমাকে সবকিছু ভুলে যাওয়ার মেডিসিন পুশ করতে বলে, ওটা আমরা জেনে যাই। তারপর এটাও জানতে পারি আপনার ওই ছেলের নজর আমার উপর পড়েছে। তাই প্ল্যান একটু সাজালাম, যেন আমি আপনার কাছে ধরা পড়ার আগেই আমার কাজ শেষ করে দিই। কারণ আপনি যে ধূর্ত, আমাদের আড়ালে নতুন প্ল্যান অবশ্যই করবেন আপনি। এটা তো আর হয় না যে করবেন না নতুন কোনো প্ল্যান। মিহির দুর্বল হয়ে গেলেও আপনি তো আর হবেন না। খুব ভালোই খেলেছো, কিন্তু কাজে আসবে না, কারণ ফর্মুলা কোথায় এটা জানলে ফর্মুলা হাতে ধরা তো দূর, ছুঁতেও পারবে না। আপনার বিনাশ যখন করতে পারবো, ফর্মুলাও ছুঁতে পারবো। শুধু ছুঁয়ে দেখা না, ফর্মুলা কাজেও লাগাতে পারবো আমি। কিভাবে জানলে ফর্মুলা কোথায়?
আপনার ছেলে আমার অজ্ঞানের সুযোগ নিয়ে আপনার সাথে অনেক কথা বলছিল। মনে আছে কাল রাতে আমার জ্ঞান ফেরার আগে ভেবেছিলাম আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, জ্ঞান নেই এখন। এই সুযোগে কেবিনের সোফায় বসে বসেই সবকিছু বলে দেয়। এছাড়া আমরা আপনার আর আমার মামা শ্বশুরের ব্যাপারে জানতে পেরেছি। আপনাদের একটা সিক্রেট বাংলো আছে, আপনাদের পার্সোনাল মুহূর্ত ওখানে, যেগুলোর কিছু ছবি এখন মোহন সর্দারের কাছে। সোনালি চোখ বড় বড় করে যারা বলে, এত কিছু হয়ে যাচ্ছে, আর একটা ঝটকা দিই তাহলে। কি? তাজ বেঁচে আছে। হোয়াট? হুম, ওই দিন আমি পৌঁছানোর আগে মায়া পরিবেশ দেখেই আইডিয়া করে নেয় কি হতে চলেছে। এত বড় খাদ, ওরা তো চাইবেই খাদে ফেলে যে কাউকে। তাই মায়া আমাকে মেসেজ দিয়ে জানায় ওখানে ফোর্স নিয়ে যেতে। সবাই টার্গেট ছিল তাজ বা মায়ার নিচে কেউ একজন পড়লেই ওরা বাঁচাবে। তাজ পড়ে গেলেই ওরা হাজির হয়, কিন্তু বড় পাথরের ওপর পড়ার কারণে তাজের মুখ থেতলে যায়। এর জন্য সার্জারি করা হয়েছে তাজকে। অ্যান্ড ইউ নো হোয়াট, তাজ এখন মিহিরের রূপ পাবে, আর মিহির ওপারে চলে যাবে। না, তুই আমার ছেলের কিচ্ছু করবি না। তুমি আমার মা বাবাকে খুন করবে আর আমি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখবো, এটা ভাবলে কিভাবে? যারা, আমি তোকে বড় করেছি, তার জন্য হলেও দয়া দেখা আমার ছেলেকে। আচ্ছা দেখাবো, একটা শর্তে। কি? মায়া বলে, ফর্মুলার ডকুমেন্ট কোথায়? এগুলো তো আমি নিজেও খুঁজছি। তুমি আর তোমার মা জানো? তোমার মা তো বেঁচে নেই, তাই তুমিই জানো ভালো। আমি জানি না বলেই তো আপনি এতদিন বেঁচে আছেন, না হলে আপনাকে বাঁচিয়ে রাখা আমার জন্য কষ্টকর। আমার কাছে শুধু ফর্মুলা আছে, কিন্তু ডকুমেন্ট নেই। ডকুমেন্ট পেতে গেলে প্রপার্টির সমস্ত কাগজপত্র নিজের করতে হবে, যেটা রাজের নামে মহসিন সর্দার করেছে। বাড়িটা তো সেই বানিয়েছে। সিক্রেট রুম সম্পর্কে আমাদের আইডিয়া নেই, যেটা জানার জন্য আমি চেয়েছিলাম রাজকে যারা বিয়ে করুক, তাহলে প্রপার্টি পেপারস আমি যারার মাধ্যমে নিজের করে নিতে পারবো। ওখানেই সব ডিটেলস দেওয়া আছে, আর্ট করা আছে কোথায় সেই সিক্রেট রুম যেখানে ফর্মুলার ডকুমেন্ট রাখা। মায়া ভ্রু কুচকে বলে, দাদু সিক্রেট রুম করে রেখেছে। আমাদের তাহলে আবার সর্দার মহলে যেতে হবে। হ্যাঁ, আবার যাই, তারপর আমাদের স্বামীরা পাজা কোলা করে আমাদের রুমে নিয়ে ইন্টিমিটি খেলুক। যারার কথা শুনে রুবি হেসে দেয়। মায়া চোখ গরম করে তাকায়। সোনালির মুখটা বেঁধে হাত পা শক্ত করে বেঁধে রেখেছে, যেন পালাতে না পারে সোনালি। সোনালির ফোন এখন মায়ার কাছে। ওটা সোনালির সামনে দেখিয়ে দেখিয়ে ঘোরাতে লাগলো। তিনজনের মুখে হাসি ফুটিয়ে বাইরে আসে। গাড়ির সামনে দাঁড়িয়ে রুবি বলে, মিথ্যা বলাটা কি ঠিক হলো ম্যাম? মায়া ও যারা ভ্রু কুচকে তাকালো। রুবি বলে, এই যে মোহন সর্দারকে সব ছবি দেখিয়েছেন, এটা মায়া গাড়ির সামনে সিটে বসে বলে, মোহন সর্দারের কাছে আজ ছবিগুলো দেইনি, কিন্তু মোক্ষম সুযোগ আসলে ঠিকই দেব। আজকের কথাটা এই জন্যই বলা যেন সোনালিয়া এখান থেকে পালাতে পারলেও ভুল অক্ষরে মোহন সর্দারের কাছে না যায়। কারণ বিমান খানের থেকেও মোহন সর্দার তার দ্বিতীয় বউকে অন্ধ বিশ্বাস করে, আর যার কারণে আমার মায়ের কপাল পুড়ল। এখন সোনালিও জানতে পারবে তার সেই বিশ্বাস করা ব্যক্তি তাকে অবিশ্বাস করতে চলেছে। পালিয়ে কোথায় যাবে সেই সুযোগ বন্ধ করার জন্যই তো এটা বলা। আমরা এখন কোথায় যাব? প্রথমে বাংলোতে যেতে হবে। বলা তো যায় না, সোনালির খোঁজ না পেয়ে বিভান খান আবার তার লোক দিয়ে ফর্মুলা কোথায় লুকিয়ে দেয়। রুবি মাথা উপর নিচ করে। যারা গাড়ি স্টার্ট দেয়। এখন ভোর 5টা। যারা গাড়ি চালাচ্ছে, এর মধ্যে ব্রেক করলো। মায়া ফোন টিপছিল। যারার এইভাবে ব্রেক করাতে যারার দিকে তাকালো। প্রশ্ন করার আগে যারা সামনের দিকে ইশারা করে বলে, সামনে চেক করা হচ্ছে। আই থিঙ্ক এরা রুদ্রের ইনস্ট্রাকশন ফলো করছে, কারণ ওখানে জেসিকে দেখানো যাচ্ছে, যে কিনা রুদ্রের অ্যাসিস্ট্যান্ট। মায়া সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বলে, ইউটার্ন নাও। বাট ওদিকে তো জঙ্গল। জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হবে, উপায় নেই আমাদের। মন্ত্রী সাহেব কেন সোনালীকে বাঁচাতে চায় জানি না। আমি চাই না মন্ত্রী মশাই আমার রাস্তায় কাটা হয়ে আসুক। এক্স্যাক্টলি, কিসের ভিত্তিতে এমন বলছো তুমি? তোমার মন্ত্রী মশাই তুমি ব্যতীত কিছুই বোঝে না, তার সমস্ত ভাবনা জুড়ে তুমি। আমি এমনটা বলছি কারণ আমি নিজের কানে শুনেছি তাজকে আক্রমণ করার আগের দিন মন্ত্রীমশাইকে বাবার সাথে মিটিং করতে শুনেছি আমি। সেখানে মন্ত্রীমশাই নিজে বলেছে এই সোনালীর ক্ষতি সে কোনো মতেই হতে দিবে না। দরকার হয় আমাকে কিছুদিনের জন্য সর্দার মহলের বাইরে রাখবে। ক্যান ইউ ইমাজিন যারা?
আমাকে সরিয়ে দিয়ে ওই সোনালীকে প্রোটেক্ট করবে মন্ত্রীমশাই। যারা যায় গাড়িটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নিচ্ছে। রুবি পিছনের সিট থেকে বলে, ম্যাম ছোট মুখে একটা বড় কথা বলতে পারি? মায়া পিছনে ঘুরে তাকালো শান্ত দৃষ্টিতে। আমি কি তোমাকে ছোট নজরে দেখেছি কখনো? রুবি একটু মৃদু হেসে বলে, আসলে ম্যাম আমার সংসার জীবন নিয়ে আইডিয়া নেই, কিন্তু ভালোবাসা নিয়ে তো আছে। আমি যতটুকু জানি রাজ স্যার আপনাকে নিজের থেকে আলাদা করার চিন্তা তো দূর, তার স্বপ্নে আসলেও সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিবে। তাই বলছি স্যারের সাথে একবার পরামর্শ করে নিলে ভালো হতো। তোমার স্যারকে আমায় জানিয়েছে একবারও কেন সে সোনালীকে বাঁচাতে চায়? যেহেতু তার উদ্দেশ্য আমার থেকে গোপন রাখা, নিশ্চয়ই জিজ্ঞেস করলেও উত্তর পাবো না আমি। রুবির কথার পরিপ্রেক্ষিতে কিছুই বলতে পারল না। যারা গাড়ি চালাচ্ছে পিচঢালা রাস্তা বাদ দিয়ে জঙ্গলের ভিতরের কোথাও ঘাস তো কোথাও মাটি, এমন রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে। বেশ বেগ পেতে হচ্ছে সবার, গাড়ি চলতেও অসুবিধা, তাও চালিয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে মায়ের গা গুলিয়ে আসে। রুবি মাথায় গিয়ে বলে, কি হয়েছে ম্যাম? বিশ্রী গন্ধে বমি আসছে আমার। বাট ম্যাম এখানে তো তেমন বাজে গন্ধ নেই। আমি পাচ্ছি তো। গাড়ির ঝাঁকুনিতে মাথা ঘুরছে কেমন। আপনার শরীরটা ভালো না ম্যাম, রিকভার করেছেন রিসেন্টলি, বেড রেস্ট প্রয়োজন আপনার, তার মধ্যেই ধকল যাচ্ছে আপনার। ইটস ওকে রুবি, আই ক্যান ম্যানেজ। রুবি কথা বাড়ালো না, পানির বোতল এগিয়ে দিল। মায়া পানি পান করে জঙ্গল পেরিয়ে আরেক পিচঢালা রাস্তায় আসলো গাড়ি, যেটার পিছনে থাকা পুলিশদের পিছনে। ওরাও জানতেও পারলো না ওদেরকে ক্রস করেছে মায়া, যারা ও রুবি। অবশেষে পৌঁছে গেল সোনালী ও বিভান খানের গোপন বাংলোতে, যেখানে আছে গার্ড। যারা সামনের দিকে চোখ রেখে বলে, ধূর্ত মহিলা সব জায়গায় সিকিউরিটি দিয়ে রেখেছে। মায়া ক্লান্ত হয়েও মাথা নাড়িয়ে বলে, আমাদের এখন পিছন দিক দিয়ে ঢুকতে হবে। আমি আমার গার্ডদের কল করে আসতে বলি, যাওয়ার সময় যেন ঝুঁকিতে না পড়তে হয়। যারা মেসেজ করে দিল। অপর প্রান্তে তিনজনে গাড়ি থেকে নামলো। নামার সাথে সাথে দৌড়ে বাংলোর পিছনে চলে গেল। বড় পাঁচিল দেওয়া আছে, যেটা পার হতে হবে। যারা খুব সহজেই লাফ দিয়ে উঠে। রুবি গ্রামে বড় হবার কারণে অভ্যাস আছে এগুলো, তাই খুব সহজে উঠে বসলো পাঁচিলে। মায়া উঠতে নিবে, কিন্তু উপরে তাকানোর কারণে মাথা ঘুরে উঠছে। যারা মায়ার দিকে তাকিয়ে বলে, কি হলো? গা কাঁপছে খুব। যারা হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাত ধরো। মায়া ধরলো যারার হাত, তাও উঠতে পারছে না। যারা যখন বুঝলো মায়ার শক্তি প্রয়োগ করা সম্ভব না, তখন নিজ শক্তি দিয়ে মায়াকে টেনে তুলতে নেয়। রুবিকে মায়ের আরেক হাত ধরে। তিনজনে একসাথে লাফ দিয়ে বাংলোর বাগানের দিকে এসে পড়ে। মায়া মাথায় হাত দিয়ে চোখটা খিচে বন্ধ করে। যারা দেখে বলে, লক্ষণ ঠিক লাগছে না, তোমাকে গাড়িতে ভিতরে রেখে আসলেই ভালো করতাম। সমস্যা নেই, আমাদের এখন যেতে হবে। তিনজনা মিলে গেল দরজার কাছে। রুবি চাবি দিয়ে বলে, এই যে চাবি। যারা নিয়ে দরজা খুললো। ভিতরে অন্ধকার, কেউ আসে না তেমন। বাইরের এই শুধু গার্ড, ভিতরে আসার প্রয়োজন নেই। বিভান খান নিজেই তো থাকেন না এখানে। আশেপাশ থেকে আলো দেখা দিচ্ছে, কাছে জানালা হবার কারণে সুবিধা হলো সবার। ভিতরের দিকে ঢুকে লকার খুঁজছে তিনজনে। আচমকা মায়া ঢলে পড়লো যারার পিঠের উপর, আবার উঠে মাথা চেপে ধরে। যারা পিছনে ঘুরে রুবিকে বলে, তুমি মায়াকে ধরো, আমি দেখছি লকার কোথায়, পাওয়ার সাথে সাথেই কল দিব। মায়া না করলো না। রুবি মায়াকে নিয়ে চেয়ারে বসালো। আশেপাশে তাকিয়ে দেখছে, কিছুই পেল না মায়াকে দেবার মতো। মায়ের কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই মায়ার, তবুও কেন এতটা দুর্বল? যেভাবে স্যালাইন দেওয়া হয়েছে মায়াকে, এতটা মাথা ঘোরার কথা না। মাথায় হাত ভর দিয়ে চোখ বন্ধ করে আছে মায়া, শান্তি পাচ্ছে একটু। এভাবেই কাটলো 30 মিনিট, কি তার একটু বেশি সময় ধরে। মায়ার খেয়ালই নেই সে কোথায় আছে, কেন আছে। রুবির কল আসলো, ধরলো কল। ওপাশ থেকে যারা বলে, সিঁড়ি দিয়ে উপরে উঠি, ঠিক বাম পাশে কোনার ঘরটায় আসো, ওখানেই লকার আছে। ঠিক আছে। রুবি কল কেটে মায়াকে আলতো ধাক্কা দিয়ে ডেকে বলে, ম্যাম। মায়া ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকাতে রুবি বলে, লকার পেয়েছে যারা ম্যাম। মায়া উঠে দাঁড়ালো। একটু ভালো লাগছে এখন, অল্প সময়ের ঘুম দিয়েও ফ্রেশ লাগছে মাথা। রুবির সাথে সাথে গেল লকারের কাছে, এসেই দাঁড়ালো যারার পিছনে। যারা মুখটা শুকনো করে বলে, পাসওয়ার্ড দেওয়া আছে তো। রুবি অসহায় চাহনি দিয়ে বলে, এত প্ল্যান করে এত দূর এসে হার মেনে নিব? তিনজনেই ভাবুক হয়ে আছে। এরই মাঝে কোনো বুদ্ধি না পেয়ে মায়া বলে, একটাই উপায় আছে। যারা ও রুবি প্রশ্নসূচক চাহনি দেয়। মায়া বলে, লকার ভাঙতে হবে। ইটস ক্রাইম, ইউ নো মায়া। যারা আমরা কেউ এখন এখানে আইনি কাজ করছি না, কিন্তু আইনকে রক্ষা করছি, তাই এটাই আমাদের শেষ উপায়। যারা আশেপাশে তাকালো, কোনো অস্ত্র পেল না। বাইরে আসলো কিছু একটা খুঁজতে। বাইরে এসে খোঁজ করতে হাতুড়ি দেখতে পায়। হাতুড়ি এনে লকারের মজবুত তালা, যেটার পাশে পাসওয়ার্ড দেওয়া, ওখানে বাড়ি দেয়।
কিছুক্ষণ পর ভেঙে গেল তালা। শব্দ হলো পাসওয়ার্ডের স্থানে, বেশ জোরেই শব্দ, কিন্তু বাংলোর বাইরে না। রুবি উকি দিয়ে দেখলো কোনো গার্ডের এদিকে ঝোঁক নেই, তার মানে তারা শব্দ পাচ্ছে না। রুবির ইশারা পেয়ে যারা লকার খুলে কয়েকটা বক্স দেখা গেল সেখানে। যারা বক্সগুলো বের করে ভিতরে হাতড়ালো, অবাক হয়ে ফোন নিয়ে ভিতরে লাইট দিল। পুরো লকারে এই বক্স ছাড়া কিছুই নেই। বক্সে আছে শুধু গহনা, যেগুলো যারার মায়ের গহনা। গহনা দেখে যারা বলে, এগুলো আমি আমার মাকে পরতে দেখেছি, প্রত্যেকটা ছবিতে এই গয়নাগুলো শাড়ির সাথে মিলিয়ে পরতে। একটু ইমোশনাল হয়ে গেল যারা, কান্না থামিয়ে বলে। কিন্তু ফর্মুলা কোথায়? যারার কথা শুনে মায়া অবাক হয়ে বলে, এর ভেতরেই তো আছে। লকার ফাঁকা। মায়া এবার রুবির দিকে ফিরে তাকালো। সন্দিহান নজরে তাকালে রুবি ঢোক গিলে বলে, আমি ওদের মা ছেলের সমস্ত কথা শুনেছিলাম ম্যাম। এখানেই এই বাংলো আর এই লকারে রেখেছে ফর্মুলা। ডকুমেন্ট আছে সর্দার মহলে, যেটা আদায় করতে গেলে সর্দার মহলের প্রপার্টি ও বাড়ির ডিজাইনের পেপার লাগবে, যেগুলো সব একসাথে শাহারিম রাজের নামে। এগুলো নিজের আয়ত্তে করতে হলে স্যারকে প্রয়োজন। স্যার অতি সহজে দিবেন না বলেই তো সোনালি একবার যারা ম্যামের সাথে স্যারের বিয়ে দিতে চান, আবার আরেকবার আমার সাথে। কারণ আমাকে মোহনা ভেবেছিল মোহনা পারবে স্যারকে নিজের করে প্রপার্টি দিতে। মহসিন সর্দার যে এটাই চেয়েছেন। আমি সত্যি বলছি ম্যাম, আমার শোনা প্রত্যেক গোপন কথা আমি আপনাকে বলেছি, কোনো কথা গোপন করিনি। মায়া নিজেও ভাবছে আসলে রুবি কিছু গোপন করেনি। কারণ কাল যখন মিহির তার ঘুমের সুযোগ নিয়ে সোনালির সাথে কথা বলে, তখন স্পষ্ট শুনতে পায়, ফর্মুলার দলিল পাওয়ার আগে ফর্মুলা তোমাদের বাংলো থেকে সরিয়ে দাও মম। রিক্স আছে ওখানে ফর্মুলা থাকলে। তাহলে রুবির পক্ষে মিথ্যা বলা সম্ভব না। মায়া একটু ভেবে বলে, এই কাজটা কে করতে পারে? সোনালির অবস্থা এমনিতেই ভালো নেই, আমাদের কাছে বন্দিও। মিহিরকে নিয়ে মোহন সর্দার হসপিটালে যায়, রাস্তায় মোহন সর্দার ঘুমিয়েই পড়েছে, কারণ সেও তো শরবত খেয়েছিল। ওখান থেকে আমরাই মিহিরকে কিডন্যাপ করিয়ে অন্য জায়গায় রেখেছি। তাহলে অবশিষ্ট আছে মন্ত্রী মশাই। তাহলে কি মন্ত্রী মশাই এই ফর্মুলা নিজের টেকনিকে নিবে বলেই সোনালীকে সুরক্ষিত রাখতে চেয়েছিল? যারা একটু ভেবে বলে, ব্যাপারটা যদি ফর্মুলার হয় তাহলে আমরা কেন জানবো না? কারণ খেলাটা তো শুরু থেকেই দুই দিক থেকে চলছে। এই যেমন আমি ছোট থেকেই মন্ত্রী মশাইকে সহ্য করতে পারি না, আমি তো সঠিকটা জানতাম না। বিয়ের পর অনেক তদন্ত করে জেনেছি। আজ পর্যন্ত নিজে থেকে মন্ত্রী মশাই আমার কাছে কোনো কিছুই মুখ ফুটে বলেনি। না বলেছে তাজের কথা, আর না বলেছে দাদুর, আর না তার বায়োলজিক্যাল মায়ের কথা। সবকিছু নিজে থেকে করে গেছে সে। এমনকি আমাকে সুরক্ষিত পর্যন্ত রেখেছে সে, আমাকে জানতেই দিল না। এই লোকটা আসলে চায়টা কি? তোমার মন্ত্রী মশাই তোমাকে সাহসী দেখতে চায়, সেই সাথে তোমাকে সুরক্ষিত। তোমার মন্ত্রী মশাই চায় সে তার মায়াবতীর ইচ্ছা নিজে পূর্ণ করবে। মায়াবতীর গায়ে যেন একটা আঁচড়ও কেউ না কাটে, সেই দিকে তার নজর। খুব কঠিনভাবে আগলে রেখেছে তোমার মন্ত্রী মশাই তোমাকে। মায়া সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় যারার দিকে। যারা স্মিত হেসে বলে, ভালোবাসা আমার মাঝে কাজ না করলে আমি এসব বুঝতাম না। হ্যান্ডসামকে যদি আমি ভালো না বেশি জাস্ট ইউজ করতাম, তাহলে আজও আমি তোমার মন্ত্রী মশাইয়ের ভালোবাসাটা বুঝতাম না। আমিও বুঝতে পারি প্রিয় মানুষের থেকে কিছু চলে যাওয়া কতটা কষ্টের। এই যেমন আমি তোমার ভাইয়ের থেকে তার বাবাকে আলাদা করে দেব। নিজের হাতে খুন করার স্বপ্ন দেখেছি নিজের শ্বশুরকে। মুখ ফুটে তোমার ভাইকে বলতেও পারছি না যে আমার উদ্দেশ্য কি, আমি কেন এত উতলা ওই দিনটার জন্য। কারণ আমি সব কিছু করতে চাইলেও আমার এই বাম পাশে যে স্থান, ওখানে চিনচিন ব্যথা করে। লোকটা খুব কষ্ট পাবে যখন সে জানতে পারবে তার বাবার লাশ দেখবে, তাও কিনা খুনি হিসেবে তারই জানে মন থাকবে। যারা ডুকরে কেঁদে দেয়। নিচে হাঁটু গেড়ে বসে বলে, আমি পারবো না আমার মায়ের ধর্ষিতাকে জীবিত দেখতে। তোমার ভাই আমাকে সুখে রাখলেও আড়ালে রাখলেও আমি সুখে থাকতে পারবো না নিজের মায়ের কথা ভাবলে। তোমার ভাই আমার জীবনে আসার আগে আমার বাবা মাই তো পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে। আমি তো তাদের অবদান ভুলতে পারবো না। আমি এতটাও বাজে মেয়ে না যে নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে না। আমাকে তো পারতেই হবে। আমার স্বামীর চোখে পানি দেখলেও আমাকে পারতেই হবে।
যদি হাত কেঁপে ওঠে তুমি আমাকে সাহস জুগিয়ে দেবে তো মায়া? ঠিক যেমনটা প্রথম দিন আমার মায়ের ব্যাপারে জানিয়ে আমাকে আগলে নিয়েছিলে, যেমনটা মৌকে আগলে রাখো। মায়া জারার গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, তুমি মেয়েটা একদম বাজে। তুমি পরিস্থিতির শিকার। তোমার বাবা মায়ের খুনিকে তুমিই শাস্তি দিবে। এটাই তো একজন আদর্শ সন্তানের কাজ। আমি যেমন আমার মাকে যে খুন করেছে তাকে বাঁচতে দিতে চাই না, তুমিও ঠিক তাই করবে। ওরা দুজন যেমন আমার থেকে সবটা কেড়ে নিয়েছে, ঠিক তোমার থেকেও সবটা কেড়ে নিয়েছে। আমি তোমাকে আগলে নিয়ে আনলে কি হয়? রুবি ঘৃণা ভরা কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।